এই অঙ্ক একেবারে স্পষ্ট করে দিয়েছিল যে নির্বাচনের ফলাফল ঠিক কি হতে চলেছে। আর টিকিট দিচ্ছে না বিজেপি, সেই জায়গায় নতুন মুখ। যে অভিযোগ শুভেন্দু অধিকারীর দিকে বারবার আসছে, সেই অভিযোগ কি তিনি তার ঘাড় থেকে ঝেড়ে ফেলতে পারবেন? প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে, আর এর মধ্যেই যে খোঁচা, একের পর এক খোঁচা বিজেপির শুভেন্দু অধিকারীর দিকে। কিছুদিন আগেই দলত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছেন প্রতীকুর রহমান। তিনি বলছেন যে আর লোডশেডিং হবে না, যতই করো সেটিং হবে না লোডশেডিং। এর মানেটা কি? শুভেন্দু অধিকারী 2021 নির্বাচনে নন্দীগ্রাম, যখন ভোট কাউন্টিং হচ্ছে, ভোটের ফলাফলের দিন, গোটা বাংলার মানুষ তাকিয়েছিল এই নন্দীগ্রামের দিকে। গোটা বাংলার মানুষ দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর এই মহাযুদ্ধ। এই পরিস্থিতিতে হঠাৎ করে লোডশেডিং, তারপর অঙ্ক পাল্টে গেল। এই অঙ্ক একেবারে স্পষ্ট করে দিয়েছিল যে নির্বাচনের ফলাফল ঠিক কি হতে চলেছে। এই অঙ্কের ওপর ভিত্তি করেই শুভেন্দু অধিকারী জিতে গেলেন নন্দীগ্রাম থেকে, হয়ে গেলেন বিরোধী দলনেতা। আবার উপনির্বাচন ভবানীপুর থেকে জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু 2026 নির্বাচনে 5 বছর পর কিসের জন্য শুভেন্দু অধিকারী দুটো বিধানসভা কেন্দ্রেই প্রার্থী হচ্ছেন? একদিকে ভবানীপুর, অন্যদিকে নন্দীগ্রাম। কেন? দু জায়গাতেই কি হারাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবারেও নন্দীগ্রামে দাঁড়ান বা ভবানীপুর, হারানোর জন্য এই পরিকল্পনা, নাকি প্রতিকূলের কথা অনুযায়ী সেই সেটিং তত্ত্ব বারংবার উঠে আসছে? একসময় সিপিএম এর হয়ে বহুবার প্রার্থী হয়েছেন প্রতীকুর রহমান। দলের জন্য তার কৃতিত্ব কতটা, সেটা সিপিএম এর প্রতিটি রাজনৈতিক ব্যক্তিত্ব, কর্মী, সমর্থক সকলেই জানেন। তারপর দলের সঙ্গে মতের অমিল, দল ছাড়লেন তিনি, একেবারে শত্রু দলে প্রবেশ করলেন তৃণমূল কংগ্রেসে। তারপর বিস্ফোরক বক্তব্য, যতই করো সেটিং হবে না লোডশেডিং। এই তত্ত্ব কেন বারবার উঠে আসছে? সেটিং করে বিরোধী দলনেতা হয়েছে, লোডশেডিং বিরোধী দলনেতা, এই কথা 21 নির্বাচনের পর বারবার বাংলার রাজনীতিতে শুনতে পাওয়া গেছে। যখন একটা প্রার্থীকে দুটো বিধানসভা দেওয়া হচ্ছে, ঠিক সেই জায়গায় এখনো পর্যন্ত যে প্রার্থী তালিকা বিজেপি প্রকাশ করেছে, সেখানে 8টা বিধানসভা যেখানে বিজেপির বিধায়করা ছিলেন, সেই জায়গায় 8টা বিধানসভার সেই বিধায়কদের আর টিকিটই দেওয়া হচ্ছে না। কারা তারা? অশোক লাহিড়ী বালুরঘাট, হিরণ চট্টোপাধ্যায় খড়গপুর সদর, শীতলকুচি বরেনচন্দ্র বর্মন, কালিয়াগঞ্জ সৌমেন রায়, বলরামপুর বানেশ্বর মাহাতো, রঘুনাথপুর বিবেকানন্দ বাউরি, আরামবাগ মধুসূদন বাগ, গোঘাট বিশ্বনাথ কারক। এই 8 জন বিধায়ককে আর টিকিট দিচ্ছে না বিজেপি, সেই জায়গায় নতুন মুখ। এই 8টা কেন্দ্রেই নতুন মুখ দিল বিজেপি, নতুন রণকৌশল সাজাচ্ছে, নতুন ভাবে নিজের সাংগঠনিক দিককে আরো স্ট্রং করছে বিজেপি। এই জায়গায় দাঁড়িয়ে কতটা প্রস্তুত তৃণমূল? শুধু কি সংবাদ মাধ্যম বা প্রকাশ্য মঞ্চে গরম ভাষণ, নাকি ভোট বাক্স এর প্রভাব ফেলতে পারবে তৃণমূল? এখন সেটাই দেখার। কারণ যখন প্রার্থী তালিকা সমস্ত রাজনৈতিক দল ঘোষণা করে দিল, তারপরই নির্বাচনের দামামা যখন বেজে গিয়েছে, প্রার্থী তালিকার পরই প্রচার শুরু হয়ে গেছে, দেওয়াল লিখন শুরু। আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, 1 মাসের কিছু দিন বেশি সময়। এর মধ্যেই সমস্ত প্রচার, সমস্ত রণকৌশল সবকিছু সাজিয়ে এই নির্বাচনী আচরণবিধির মধ্যেই নির্বাচনী প্রচার সারতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন 8 জন বিধায়ককে বাদ দেওয়া হচ্ছে, একজন ব্যক্তিকে 2 জায়গার ক্যান্ডিডেট করা হচ্ছে, 2টি জায়গার টিকিট দেওয়া হচ্ছে একজনকেই, এতটা ভরসা করছে বিজেপি শুভেন্দু অধিকারীর ওপর? নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে বিজেপির অন্দরে? এখন সেটাই দেখার। কারণ দুটো বিধানসভায় যদি প্রচার করতে হয় শুভেন্দু অধিকারীকে,
যে দূরত্ব প্রত্যেক দিনের, সেই দূরত্ব কিন্তু কম নয়, অর্থাৎ ব্যাপক বাধার সম্মুখীন হতে হবে শুভেন্দু অধিকারীকে। এই জায়গায় দাঁড়িয়ে প্রতীকুর রহমান হোক বা তৃণমূলের অন্য কোনো নেতৃত্ব, তাদের যে বক্তব্য কোথাও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। শুভেন্দু অধিকারীর ওপর হয়তো ভরসা করছে বিজেপি, কিন্তু যে চাপের মধ্যে আজকে শুভেন্দু অধিকারী, সেই জায়গায় দাঁড়িয়ে কি আবারও ভরসা শুভেন্দু অধিকারীর সেই লোডশেডিং? এখন সেটাই দেখার। বিরোধী দলনেতার সেই পদ বজায় রাখার জন্য নির্বাচন কমিশনের সাথে সেটিং করে আবার লোডশেডিং করবেন শুভেন্দু অধিকারী, যে কথা বারবার প্রতীকুর রহমান সহ তৃণমূলের একাধিক নেতৃত্বরা বলছেন। যে অভিযোগ শুভেন্দু অধিকারীর দিকে বারবার আসছে, সেই অভিযোগ কি তিনি তার ঘাড় থেকে ঝেড়ে ফেলতে পারবেন? এখন সেটাই দেখার, যতক্ষণ না নির্বাচন হচ্ছে, নির্বাচনের ফল প্রকাশ হচ্ছে। আরও বিভিন্ন খবর নিয়ে বিভিন্ন সময় আসবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মন্তব্য জানাবেন। প্রতি মুহূর্তে বিধানসভার প্রতিটি আপডেট নিয়ে আমরা আসবো আপনাদের সামনে।